টাকা পয়সা ছাড়াও একজন ঘরোয়া গৃহিণী হয়ে সংসারটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। এখন জানো তো সকাল সকাল এতটা ঠান্ডা পড়ে কি বলবো। ফাল্গুন মাস চলছে আর এত ঠান্ডা পড়ছে। আর আমি ভেবেছিলাম ফাল্গুন মাসে ঠান্ডা পড়বে না, তার জন্য শীতের গরম কাপড় কিন্তু আমি অনেকগুলো ধুয়ে তুলে রেখেছিলাম। আর এখন দেখছি রাতের বেলাও ঠান্ডা পড়ে আর সকালবেলা ঠান্ডা পড়ে। তবে সারাদিন কিন্তু রৌদ্র থাকে, একদম গরম। তো জানি না কেন মনে হচ্ছে এতটা মানে ঠান্ডা কি বলবো। সকাল সকাল ঠান্ডার জন্য কাজই করতে পারি না। তারপরও সংসারের কাজ তো করতেই হবে, ঠান্ডা বলে যে বসে থাকবো এটা কিন্তু হবে না। তো এখানে দেখো গতকালকের ভেজানো কাপড় চোপড় ছিল, এগুলো আগে বাইরে মেলে দিলাম। এখনও কিন্তু রৌদ্র ওঠেনি, এর আগে মেলে দিয়েছি। তারপরে চলে আসলাম ঘরে এসে এখন সকালের জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি। গতকালকের যেহেতু পায়েস ছিল, তো বাবার পাপা বলছে যে কয়েকটা চিতই পিঠে বানাও, তাহলে পায়েস দিয়ে খাবো, ভালোই লাগবে। আর মানে আমার শ্বশুরবাড়ির মানুষরা কিন্তু পায়েস দিয়ে চিতই পিঠে খেতে ভীষণ ভালোবাসে। আর আমিও এখন থাকতে থাকতে আমিও ভালোবাসি, আমারও খুব প্রিয় হয়ে গেছে। আগে জানো তো বন্ধুরা, জানতাম না এভাবে যে চিতই পিঠে দিয়ে পায়েস খাওয়া যায়, এটা কিন্তু আমরা জানতাম না, মানে আমার শ্বশুরবাড়ির লোকও জানতো না। তো একদিন আমি আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম, ওইখানে দেখি বড়দা আমার ভাসুর মানে আমাকে বলছে যে পায়েস রান্না করো আর চিতই পিঠে বানাও। তো আমরা সবাই মিলে বানিয়েছিলাম, রান্না করেছিলাম। তারপরে আমি প্রথম মানে আমার ভাসুরের বাড়িতে পায়েস দিয়ে চিতই পিঠে খেয়েছিলাম। এতটা ভালো লেগেছে কি বলবো। আর আমি খাওয়ার পর বড়দাকে বলছি যে বড়দা, এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি আর এত ভালো লেগেছে। এবার থেকে আমিও যখন বাড়িতে পায়েস রান্না করব অবশ্যই কিন্তু চিতই পিঠে বানাবো। খুব ভালো লেগেছে। তো তোমরা চাইলে একদিন ট্রাই করে দেখো, খুব ভালো লাগে চিতই পিঠের সাথে পায়েসের। বাড়িতে যেহেতু কাজ চলছে, তো বাবার পাপা ওইদিকে একটু কাজকর্ম করছে, তো ওকে আগে সকাল সকাল আমি পিঠেটা বানিয়ে পিঠে আর পায়েস টিফিনটা খাইয়ে দিলাম। তো এখন দেখো আমি বাকি পিঠে বানালাম, মা বাবুদেরও দিলাম, বাচ্চাদেরও খাওয়ালাম। এখন লাস্টে নিজে নিয়ে বসলাম। তো দুইটা পিঠে আর চা নিয়ে বাইরে বসেছি রৌদ্রের মধ্যে। বললাম না প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার জন্য আর মানে সোয়েটারও পরিনি আজকে, কাজের জন্য একটু তাড়াহুড়া লেগে গিয়েছিল। তো এখন ছেলেকে বাইরে পড়াত বসিয়েছি আর আমিও বাইরে বসে পিঠে আর চা খেয়ে নিচ্ছি। আর আমার ছোট্ট সোনাটার অবস্থাটা দেখো কি করছে আমার সাথে, ও নাকি চা খাবে। মানে প্রতিদিনে যখন চা খেতে বসি না আমাকে বলবো মা চা খাবো চা খাবো। তো এখন যদি ওকে আমি একটু চা দিই অভ্যাস হয়ে যাবে, তার জন্য আর চাটা একটুখানিও কিন্তু ওকে আমি দিই না। আচ্ছা যাই হোক চলো, তো এখানে দেখো চা টিফিন করে এখন ধরলাম বেডরুমের কাজে। আর ছেলেকে তো বারান্দাতে পড়াত বসিয়েছি, তার জন্য মানে ঘর দুয়ারটা এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ঘর দুয়ার গুছাতে গুছাতে আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। মানুষ কিভাবে এমন কমেন্ট করতে পারে এটা সত্যি আমার জানা নেই। এমন একটা কমেন্ট আসলো আমার ব্লগের মধ্যে, আর আমি এটা দেখে কি বলবো বুঝতে পারছি না। মানে কি বলবো তোমরাই আমাকে বলো যে এভাবে কেউ কমেন্ট করতে পারে কি না, সেটাও আমি বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, কমেন্ট করা কিন্তু যার যার মানে নিজস্ব ব্যাপার, যে কে কিভাবে কমেন্ট করবে এটা কিন্তু আমাদের শিখিয়ে দিতে পারবো না আমরা। আর কমেন্টের মাধ্যমে কিন্তু মানে বোঝা যায় যে মানুষটা কেমন হবে আর কিভাবে কমেন্ট করছে। তো তোমরা চলো তোমাদের শোনাই যে কি কমেন্ট করেছে আমাকে। পিঙ্কু সেনগুপ্তা আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, ভাতের মধ্যে ওইসব দিলে আর মাছের ঝোল এভাবে রান্না করলে আমাদের কলকাতা থেকে বের করে দেবে। আচ্ছা বলো তো এটা কোনো কথা হলো? মানে আমি বুঝতে পারছি না যে কি ভেবে উনি এভাবে কমেন্ট করেছে। আমি ভাতের মধ্যে বিন কুচি করে মানে বিন ছোট ছোট টুকরা করে দিয়েছি আর গাজর কুচি করে দিয়েছি। এটা কি ভাতে দেওয়া যায় না বলো? আমরা বাড়িতে ভাত রান্না করলে কি এটা দিতে পারি না? আর মাছের ঝোলটা করেছি আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করেছি, মানে ঘরোয়া যে মানে সবসময় যেভাবে আমরা ঘরে রান্না করি
আর ঘরের রান্না তো যে অনুষ্ঠান বাড়ির মতন আমরা রান্না করব এটা কিন্তু একদমই না। ঘরে যদি অনুষ্ঠান বাড়ির মতন রান্না করি তাহলে তো প্রতিদিন যদি এভাবে খাওয়া খাই তাহলে তো আর হবেই না, নিজেরই শরীর অসুস্থ হবে। তো ঘরে তো আমরা সিম্পলে রান্না করি, মাঝে মধ্যে হয়তো অতিথি আসলে আমরা একটু অন্যরকমভাবে রান্না করি। আমার এভাবে মাছের ঝোল রান্না আর ভাতের মধ্যে এগুলা দেওয়া নাকি, তো এগুলা যদি মানে ওদের কলকাতাতে যদি দেয়, কলকাতা থেকে নাকি ওদের বের করে দেবে। এটা কোনো কথা হলো? আমি মানে বুঝতে পারছি না, কি হাসবো, আমাকে কি এটা মানে নেগেটিভ কমেন্ট করেছে না পজিটিভ করেছে সেটাও আমি বুঝতে পারছি না। আচ্ছা বন্ধুরা, তোমরা জানিও তো যে এভাবে ভাত রান্না করলে কি কেউ কোনো দিন যে যেখানে থাকে এখান থেকে বের করে দেবে? এটা কোনো দিন শুনেছো কি না? আমি তো মনে হয় শুনিনি, এই প্রথম কমেন্ট দেখলাম এভাবে কেউ বলল যে ভাতের মধ্যে এসব দিলে মাছের ঝোল এভাবে রান্না করলে নাকি বের করে দেবে। আচ্ছা যাই হোক, দিদিভাই না দাদাভাই কমেন্ট করেছো বুঝতে পারছি না, তো যে হও না কেন তুমি তোমার মানে ভাবনা থেকে কমেন্টটা করেছো, তো তোমার মানে যেটা মনে হয়েছে সেটাই আমাকে জানিয়েছো। তো আমাদের এখানে কিন্তু এমন না গো, কারণ এক দেশের রান্না আরেক দেশের সাথে কিন্তু মিলে না। দেখবে আমরা একই পাড়াতে থাকি জানো তো, কিন্তু আমার বাড়িতে আমি একরকম রান্না করি, আরেকজনের বাড়িতে আরেক রকম রান্না করি, মানে রান্নাটা যার যার ব্যাপার। এটা কিন্তু আমরা কেউ কাউকে কপি করে যে রান্না করব এটা একদমই নাই, রান্নাটা যার যার ব্যাপার, খাওয়া দাওয়া যার যার ব্যাপার। তো রান্না কোনোদিন কেউর সাথে মানে মিলবে না, আর কথাবার্তার স্টাইলটাও কিন্তু কেউ কোনোদিন কারোর সাথে মিলিয়ে কথা বলতে পারবে না। এক জায়গার কথাবার্তা দেখবে একরকম, আরেক জায়গার কথাবার্তা আরেক রকম। যেমন আমাকে দেখো, আমার শ্বশুরবাড়ির কথাবার্তা কিন্তু একরকম, রান্নাবাড়ার স্টাইল একরকম, আবার আমার বাবার বাড়ির কথাবার্তা রান্নাবাড়ার স্টাইল একরকম। তো সম্পূর্ণই আলাদা কিন্তু। তবে আমি শ্বশুরবাড়ির এখানে থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে, আর এখানে রান্নাবাড়াই আমার ভালো লাগে। তবে জানো তো, যখন নতুন নতুন বিয়ে হয়েছে আমি একদমই খেতে পারতাম না বিয়ের পর, মানে এদিকের তরকারি আমার একদম ভালো লাগতো না, বাবার বাড়ির ওইদিকে তরকারি ভালো লাগতো। আমার বাবার বাড়ির দিকে কিন্তু একটু ঝাল ঝাল তরকারি খায়, এটাই আমার পছন্দ ছিল। তবে আমার শ্বশুর বাড়িতে কিন্তু একদম অল্প লঙ্কা দিয়ে তরকারি খাই, একদম সাদামাটা তরকারি। তো এখন খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। অনেক কথা বলে ফেললাম, আসলে কমেন্ট পড়ে আমি গতকাল রাত থেকে ভাবছি যে কি কমেন্টের আমি কি উত্তর দেব। এভাবে কেউ কমেন্ট করেছে, কি বলবো বুঝতে পারছিলাম না। আচ্ছা যাই হোক, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বললে। তবে আমি এভাবে রান্না করি, এর থেকে আর কিছু চেঞ্জ করতে পারবো না। তো এখানে দেখো, কিছু কাজকর্ম শেষ করে আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি, আর স্নান করে পুজো দিতে দিতে দেখলাম বাবাইয়ের টিউশন স্যার এসেছে। আগে তো সেটা শাড়ি পরতো না, সব দেওয়া যেত। মাঠে কাপড় দিতে এসে একটু দিদিভাইয়ের সাথে কথা বলছি। আসলে দিদিভাইদের বাড়িতে জানো তো নতুন জানালা লাগিয়েছে, তো আগে তো জানালাটা একটু বড় ছিল, দিদিভাইয়ের সাথে কথা বলতে সুবিধা হতো, দেখা যেত। এখন আর দেখা যায় না, একটু শুধু দেখা যায়, মাথাটা দেখা যায়। তো দিদিভাইকে এই কথাটাই বলছি যে দিদিভাই আগে তো দেখে কথা বলতাম, এখন আর দেখা যায় না। তো দিদিভাই আবার আমাকে বলছে, দিদিভাইটা আবার আমাকে বলছে বাড়িতে এসো, বাড়িতে এসে তাহলে কথা বলা হবে। তো এই বলে কিছু হাসাহাসি করলাম। আর টিউশন স্যার এসেছিলো, স্যারকেও পিঠে আর পায়েস দিয়েছিলাম। তবে পিঠে তো খায়নি, শুধু পায়েসটাই খেয়েছে, একদমই খেতে চায় না। মানে কি বলবো, খাওয়া নিয়ে ওর অনেক ঝামেলা করে, যেটাই দিই না কেন খেতে চায় না। সমস্ত কাজবাজ শেষ করে আজকে রান্না বসালাম। তো এখানে গতকালকের একটু মাছের ঝোল ছিল, এই যে টমেটো আলু দিয়ে, টমেটো আলু বলছি, টমেটো আর ফুলকপি দিয়ে করেছিলাম। মাছ নেই, ঝোলটাই ছিল। তো ছেলেকে ভাতটা মেখে দিলাম, ও তো সকালে বেশি পিঠে খায়নি, একটা মাত্র খেয়েছে। তো ছেলেকে ভাতটা দিলাম, ও ওইদিকে ভাত খাচ্ছে আর আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর আজকে এত দেরি করে রান্না বসালাম তার কারণ হলো বন্ধুরা, সকালে তো পিঠে পায়েস খাওয়া হয়েছে, সবাই পেট ভরে খেয়েছে। তো এখন আর ভাত খাবে না সকালে কেউ, তার জন্য একটু লেট করে রান্নাটা বসাচ্ছি।
আমি সকালে চা আর পিঠে খেয়েছিলাম, পায়েসটা খাইনি। আসলে সকাল সকাল মিষ্টি জিনিস আমি খেতে পারি না, খেলে আমার অনেকটা মাথা ঘুরে, বমি বমি ভাব পায়। তো সকালে যেহেতু খাইনি, এখন কিন্তু বেলা প্রায় 11টা বেজে গেছে। তো এখানে আমি পিঠে দিয়ে পায়েস খেয়ে নিচ্ছি, ভীষণ ভালো লেগেছে। তো চলো এখন রান্না বাড়াটা বসাই, তাড়াহুড়ো করে রান্নার কাজটা শেষ করি, আবার মেয়েটাকেও খাওয়াতে হবে। রূপা বোন আমাকে বলেছিলেন যে গুদক এভাবে মানে মাংসের গুদক আমিও ট্রাই করব। তো বোন, গুদকের রেসিপিটা যে আমি বলেছিলাম একটু ভুল হয়েছিল গো। এটা মানে আমি পেঁয়াজ রসুন দিয়েছি সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো তুমি পেঁয়াজ রসুনও দিও, আদা পেঁয়াজ রসুন জিরে ধনা হলুদ লঙ্কার গুঁড়োও দিতে পারো, কাঁচা লঙ্কা নুন সব কিছু দিয়ে, মাংসতে আমরা যা যা দিই আর কি সব কিছু দিয়ে তারপরে কিন্তু গুদকটা বানাবে। আর মাংসটা আর একটু বেশি করে দেবে, আমার তো ঘরে ছিল না তার জন্য অল্প দিয়েছি, দেখবে দারুণ টেস্ট হয় খেতে। কুমড়ের ডুগাগুলি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, বালি থাকে তো ডুগার মধ্যে তার জন্য। তো এখন কিন্তু ভিজে সুন্দর একদম হয়ে গেছে, টাটকা টাটকা হয়ে গেছে। জলের মধ্যে চুবিয়ে রাখলে কিন্তু ডুগা দেখবে একদম টাটকা হয়ে যায়। এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর আজকে কুমড়ের ডুগাটা একদম নিরামিষ রান্না করব। এখানে দেখো গরম জল করে নিচ্ছি আবার, মানে স্নান করার জন্য। তো কেটলির মধ্যে গরম জলটা করছি, আসলে মানে রড দিয়ে যদি বসাই না এই জায়গাটার মধ্যে আমি কাজ করতে পারি না, তার জন্য কেটলির মধ্যে আমি গরম জলটা করে নিচ্ছি, মানে যে স্নান করার করবে এক হাঁড়ি গরম জল করে রাখছি। একজন বোন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দিদি ভাই তুমি কিভাবে ভিডিও এডিট করো, প্লিজ একটু জানিও। তো এডিট কিভাবে করি সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমি তোমাকে জানাতে পারবো না, তার জন্য ব্লগে বলছি গো বোন। তো ভিডিও আমি ইনশর্ট অ্যাপসটা দিয়ে কিন্তু মানে এডিট করি। তো এডিট কিন্তু করাটা যদি জানা থাকে তাহলে অনেকটা সহজ, আর যদি জানা না থাকে তাহলে অনেকটা কঠিন। আমিও যখন নতুন নতুন এডিট পারছিলাম না, শিখছি একলা একলা, তখন কিন্তু আমার অনেকটা কঠিন লেগেছে, এত কষ্ট লেগেছে, কত যে ঠাকুরকে ডেকেছি যে ঠাকুর আমাকে শিখিয়ে দাও এডিট কিভাবে করতে হয়। তো এখন তো আমি পারি, মোটামুটি পারি, তবে একদম ওইভাবে যে পারি এটা একদমই না, তবে যতটুকু পারি কাজ চালিয়ে যায়। তো বোন তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে কিভাবে এডিট করব। তোমাকে আমি একটাই কথা বলবো, তুমি ইউটিউবের মধ্যে টেক চ্যানেল মানে ভিডিও ব্লগ এডিট কিভাবে করতে হয় এভাবে তুমি সার্চ করো, দেখবে তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। তো ওইখান থেকে কিন্তু আমি শিখেছি, তুমিও শিখতে পারবে, খুব সুন্দরভাবে কিন্তু ওরা আমাদের বুঝিয়ে দেয়। আমি যদি এমনিতে বলি তুমি কিন্তু বুঝতে পারবে না যতক্ষণ অবধি না দেখো। তো ইউটিউবে ভিডিও চালিয়ে মানে একটা মোবাইলে ভিডিও চালাবে আর একটা মোবাইলে তুমি এডিট করবে, তো দেখে দেখে দেখবে অনেক কিছু শিখে যেতে পারবে। আর দিন দিন কাজ করতে করতে দেখবে এমনিতেই অনেক কিছু শিখে যাবে। একদিনে যে সব কিছু আমরাও শিখেছি এটা কিন্তু একদমই না, আস্তে আস্তে করে সব কিছুই শেখা হয়ে যায়। তুমি আমাকে জিজ্ঞেস করেছো অনেকটা আপন ভেবে, তো আমি যতটুক আমার জানা আছে বলে দিলাম বোন। তুমি অবশ্যই কিন্তু ইউটিউবে ভিডিও দেখো কিভাবে এডিট করতে হয়, তুমি সব কিছু শিখে যেতে পারবে, আমিও ওইখান থেকেই শিখেছি। তো এখানে দেখো কথা বলতে বলতে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কুমড়ের ডুগার তরকারিটা হয়ে গেছে। এখন এখানে বসিয়ে দিলাম ছোট মাছের তরকারি। তো আজকে ছোট মাছটা বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করছি একদম মাখা মাখা করে। অনেক দিন ধরে ইচ্ছে করছিল ছোট মাছ খাবো, তো ঘরে তো আর আনা হচ্ছে না, আর সময়ের অভাবে মানে ছোট মাছ কেটে যে রান্না করব এটা আর হয়ে উঠছে না। তো বাবার পাপা গতকাল রাতে মাছগুলি নিয়ে এসেছিল, তো গতকাল রাতে আমি আর মানে রান্না করিনি, কেটে রেখে দিয়েছিলাম, সকালে তো সময় পাবো না। তো এখন সকালবেলা দেখো তাড়াহুড়ো করে ফট করে রান্না করে নিয়েছি। তো রান্না আমার কমপ্লিট, এখন বাসনপত্র ধুয়ে নিচ্ছি। আর চশমেনটা যে মাজছি দেখলে তো এটা পায়েসের, এত কালি উঠেছে গ্যাস থেকে, কি বলবো কেন যে গ্যাস থেকে এতটা কালি উঠে আমি বুঝতেই পারছি না। এত পরিষ্কার করে রাখি, কতবার খুলে পরিষ্কার করলাম তারপরও না কালি উঠে, তো কালির যন্ত্রণা আর ভালো লাগছে না। তো যাই হোক এখন বাসনগুলো ধুয়ে নিলাম, আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে, ঝোল করিনি একটু মাখো মাখো করে রান্না করেছি।
রান্না বাড়া কমপ্লিট। এখন এই যে চুলা চাটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, একজন ঘরোয়া গৃহিণী হয়ে সংসারটাকে নিজের হাতে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। এর জন্য কিন্তু টাকা পয়সার প্রয়োজন পড়ে না। যে টাকা পয়সা থাকলে সংসারকে সাজানো যায় এটা একদমই না। তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি ভাই সুপার কাভারগুলো তুমি চেঞ্জ করো, দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগছে না। হ্যাঁ গো, এটা আমিও জানি, এটা চেঞ্জ করলে আরও দেখতে ভালো লাগবে। তবে কি জানো তো, এগুলো আমার বিয়েতে আমার বাবা আমাকে দিয়েছে, কাভারগুলিও সোফাগুলিও। তো এগুলো আর চেঞ্জ করি না, এটা দিয়ে সাজিয়ে রাখি। তবে একদিন না একদিন চেঞ্জ করব, যখন মেয়েটা বড় হবে, বাচ্চারা একটু বড় হবে, তখন কিন্তু সব কিছু চেঞ্জ করে সুন্দরভাবে সাজিয়ে তুলব। রান্না বাড়া দেখো, এখানে কুমড়ের ডুগা রান্না করেছি, মাছের ঝোল মানে মাছের তরকারি, ভাত। আজকে রান্না এতটুক, আর মায়েদের জন্য তরকারি বেড়ে নিলাম। যে কথাটা আমি বলছিলাম যে এখন যেমন আছে এটা দিয়ে আমি ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখি, পরে যখন পারবো তখন কিনবো। এখন আপাতত আর কিনছি না, সুপার কাভার এটা দিয়ে কিন্তু দিন চালাচ্ছি। তো যাই হোক বোন, আমি জানি তুমি এটা সুন্দরের জন্য বলেছ, সুন্দর লাগবে, আমিও জানি সুন্দর লাগবে। নতুন কিছু সাজালে তো এমনিতেই সুন্দর লাগে। তবে এখন আর কিনবো না, কয়েকটা দিন পর কিনবো, মেয়েটা একটু বড় হোক। আসলে বাচ্চাদের ঘরে তো জানোই, বাচ্চারা একটু এটা ওটা এলোমেলো করে রাখে। যখন ও একটু বুঝবে তখন ঘরটাকে একটু নতুন করে আবার সাজাবো। আমি ঘরটাকে সাজাতে সবসময় ভালোবাসি। তো যতটুক যেটা আছে এটাকে কিন্তু সুন্দরভাবে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখি। তার জন্য বললাম না, টাকা পয়সার প্রয়োজন হয় না, নিজের ইচ্ছে থাকতে লাগে, আর ইচ্ছে দিয়ে কিন্তু আমি সমস্তটা গুছাই। তো দেখো, দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট করেছিলাম, আর আমার ছেলেটা আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে, বলছে মা তুমি সারাদিন কাজ করো, এটা তো দেখাও, তবে যখন একটু শো এটা তো দেখাও না। তো চলো আজকে দেখায়। তো ও একটু ভিডিও করছিল আর আমি হাসছিলাম, একটু এমনিতে শুয়েছিলাম, ঘুমাইনি। তো এখন হয়ে গেল সন্ধ্যের কিছু কাজকর্ম আছে। এই যে দেখো কতগুলা কাপড়গুলো আর ভাঁজ করা হলো না, এখন ভাঁজ করে নিচ্ছি। কেডা এনে দিচ্ছে ফুলটা মা? কেডা এনে দিচ্ছে অত সুন্দর ফুল? বাবা রে বাবা, দেখে মা দিকে দেখো, অনেক সুন্দরী বাবা রে বাবা বাবা। এম করো